বন্ধুরা, একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো বাংলাদেশে এবং প্রতি বছর পাট রপ্তানি করে বাংলাদেশ কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করত এবং বাংলাদেশ রাতারাতি পাট বিক্রি করে এশিয়ার মধ্যে অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হচ্ছিল। আর সে সময় বাংলাদেশের পাট শিল্পের উপর নজর পড়ে ভারতের এবং বিভিন্ন কৌশলে ভারত আমাদের পাট শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের পর ভারতের চোখ পড়ে বাংলাদেশের চিনি শিল্পের উপরে। এরপর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের চিনি শিল্পকে ধ্বংস করতে থাকে এবং নানা কৌশলে এবং নানা পথ অবলম্বন করে তারা বাংলাদেশের সরকারকে চাপ প্রয়োগ করতে থাকে যেন তাদের পাঁচাটা সরকার বাংলাদেশের রানিং চিনিকলগুলোকে বন্ধ করে দেয় এবং বাংলাদেশ আবারও চিনি আমদানির জন্য ভারতের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এরপর দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে পরিকল্পিতভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ত্ব চিনিকলগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ভারতের স্বার্থ রক্ষার জন্য শেখ হাসিনা নিজে একের পর এক চিনিকল বন্ধ করে দেয়। এরপর থেকেই চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাভ হয়ে যায় বাংলাদেশের বাজার এবং সেসব চিনি খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছিল এবং বাংলাদেশে চালু থাকা চিনিকলগুলো বন্ধ হয়ে যাবার কারণে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে এবং চিনিকলগুলো চালুর দাবিতে তারা বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও স্বৈরাচার সরকার সেটিকে কর্ণপাত করেননি। এমনকি শেখ হাসিনা শক্ত হাতে শ্রমিকদের দমন করেছে। কিন্তু ৫ই আগস্টে যখন শেখ হাসিনার পতন ঘটে তারপর বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একই সাথে ক্ষমতায় আসার পর বাংলাদেশের সরকারি ৯টি চিনিকলগুলো পুনরায় চালুর ঘোষণা দেন এবং পাকিস্তানের সহায়তায় একে একে বাংলাদেশের সবগুলো চিনিকলগুলোকে তিনি চালু করতে থাকেন। একই সঙ্গে ভারত থেকে চিনি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি, যেটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে। গত বছর ভারত বাংলাদেশে প্রায় ২৭ লাখ টন চিনি রপ্তানি করেছিল, যার শীর্ষ ক্রেতা ছিল বাংলাদেশ। তাদের অস্বাস্থ্যকর ও নিম্নমানের চিনি বাংলাদেশ বেশি টাকা দিয়ে ক্রয় করত, কিন্তু বর্তমানে বাংলাদেশ ভারত থেকে একদম চিনি আমদানি করা বন্ধ করে দিয়েছে, যার ফলে হতাশায় ভুগছে ভারতীয় আখ চাষিরা। কারণ গত বছর বাংলাদেশে চিনির চাহিদা বেশি থাকায় এসব আখ চাষিরা বেশি ভালো মুনাফা লাভ করতে পেরেছিলেন এবং সেই বছর লাভ হওয়াতে এবছর তারা আরও বেশি পরিমাণে আখ চাষ করছেন এবং ভেবেছেন যে গতবারের চেয়ে এবার আরও বেশি টাকা লাভ করবেন। কিন্তু এখানে ঘটে বিপত্তি। বাংলাদেশ এই বছর ভারত থেকে পুরোপুরি চিনি আমদানি বন্ধ করে দিয়েছে, যাতে লোকসানে পড়েছে ভারতীয় কৃষকরা। ভারতের আখ চাষি ও চিনিকল মালিকরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে দ্রুত চিনি রপ্তানি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন এবং তারা দোষারোপ করছে নরেন্দ্র মোদীকে। কারণ মোদী যদি শেখ হাসিনাকে জায়গা না দিত এবং ভারতের সাথে সুসম্পর্ক রাখত তাহলে হয়তো তারা বাংলাদেশের কাছে চিনি বিক্রি করতে পারত এবং তারা কিছুটা লাভবান হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারত। কিন্তু যেহেতু বাংলাদেশ চিনি ক্রয় করছে না ভারত থেকে, সেহেতু তারা ব্যাপক লোকসানে পড়েছে। এমনকি তাদের না খেয়ে দিনের পর দিন পার করতে হচ্ছে। এমনকি ভারতীয় অনেক কৃষকরা আখ বিক্রি করতে না পেরে আত্মহত্যাও করছে। ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের পরামর্শক্রমে হঠাৎ করেই একই দিনে দেশের ৬টি চিনিকল বন্ধ করে দেয়। আর এই চিনিকলগুলো বন্ধ করার কারণে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে। আর সেই চিনিকলগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া চিনিকল, রংপুরের শ্যামনগর চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল ও রংপুর চিনিকল। এরপর থেকে চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাভ হয়ে যায় গোটা বাংলাদেশ। রাতের আধারে ও দিনের বেলাতেও বস্তাকে বস্তা ভারতীয় অস্বাস্থ্যকর চিনি বাংলাদেশের বাজারে প্রবেশ করতে শুরু করে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে ২২টি চিনিকল ও বিপুল পরিমাণে আখ চাষ হওয়ার পরেও বাংলাদেশ ভারতীয় চিনির উপরে নির্ভরশীল হয়ে ওঠে। আর এই কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকার লোকসান গুনতে থাকে চিনিকলগুলো। গত ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে প্রায় $৮০ কোটি চিনি আমদানি করে বাংলাদেশ। আর গত ৫ বছরের গড় আমদানির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছর গড়ে ১৯.৫৯ লাখ টন চিনি আমদানি হয়েছে ভারত থেকে। এতে গেল শুধুমাত্র বৈধ হিসাব। এছাড়াও অবৈধ পথে বস্তাকে বস্তা চিনি বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকেছে। এতে করে বিপুল পরিমাণ অর্থ ভারতে চলে যাচ্ছে। আমরা মূলত ডলার দিয়ে ভারত থেকে এসব চিনি কিনতাম, ফলে প্রতি বছর কোটি কোটি ডলার ভারতে চলে যাচ্ছিল। অন্যদিকে বাংলাদেশি চিনিকলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় কয়েক লাখ মানুষ বেকার হয়ে পড়ে। এছাড়া শ্রমিক, কর্মচারী ও আখ চাষি সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। চিনিকলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ পুরোপুরি ভারত নির্ভর হয়ে পড়ে। এরপর ভারত বিভিন্ন সময় তারা ইচ্ছামতো চিনির দাম বাড়িয়ে দিত এবং তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে চাপে ফেলতে চিনি রপ্তানির উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দিত।
বিভিন্ন সময়ে বাংলাদেশে চিনি রপ্তানির উপরে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে হুটহাট করে বাংলাদেশের বাজারে চিনির দাম অনেক বেড়ে যায়, ফলে অস্বাভাবিক হয়ে ওঠে বাংলাদেশের বাজার। পাকিস্তান আমলে দেশের উত্তরাঞ্চলে সেই সময়কার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থাপন করা হয়েছিল রাষ্ট্রীয়ত্ব চিনি কলগুলো। সেই সময় দক্ষিণ এশিয়ার শীর্ষ চিনি রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। অর্থাৎ সেই সময় বাংলাদেশের কোনো দেশের কাছ থেকে চিনি ক্রয় করতে হতো না, উল্টো আরও আমরা চিনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করতাম। এমনকি তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চিনি রপ্তানি হতো এবং বাংলাদেশের চিনির ব্যবসা অনেক ভালো ছিল। 1965 সালে বাংলাদেশের চিনি কলগুলোতে প্রতিদিন প্রায় 30,000 মেট্রিক টন চিনি উৎপাদন হতো। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পাট ও চিনি কলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেই সব চিনি কলগুলোতে ভারত তাদের এজেন্টের নিয়োগ করে, যার ফলে বাংলাদেশের প্রচুর মানুষ বেকার হয়ে যায়। কিন্তু পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের মধ্যে থাকা অবশিষ্ট 6টি চিনি কলগুলো বন্ধ করে দেয়, ফলে দেশীয় চিনি শিল্প সম্পূর্ণভাবে ভারত নির্ভর হয়ে পড়ে এবং বাংলাদেশের চিনির বাজারের প্রায় 96% নিয়ন্ত্রণ ভারত নিয়ে নেয় এবং তারা ইচ্ছামতো অস্বাস্থ্যকর চিনি বাংলাদেশের কাছে বিক্রি করতে থাকে এবং তারা বিপুল পরিমাণে মুনাফা অর্জন করতে থাকে। আর যেহেতু বাংলাদেশে কোনো রকম কোনো চিনি কল ছিল না বা দেশীয় চিনির কোনো উৎপাদন ছিল না এবং বাংলাদেশ পুরোপুরি ভারত নির্ভর হয়েছিল, যার কারণে ভারত ইচ্ছামতো চিনির দাম বাড়াতো এবং ইচ্ছামতো নিষেধাজ্ঞা দিত, ফলে বাংলাদেশের বাজারে চিনির দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেত। কিন্তু বর্তমানে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে পুরো চিত্রটাই পাল্টে গেছে। এখন একে একে বাংলাদেশের সমস্ত চিনি কলগুলোকে আবারও চালু করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগ নেন এখন আর আমরা ভারত থেকে চিনি কিনব না এবং বাংলাদেশি যতগুলো চিনি কল রয়েছে সবগুলোকে আবার পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই ধারাবাহিকতায় একে একে চালু হচ্ছে বাংলাদেশের 9টি চিনিকল, যার মধ্যে উল্লেখযোগ্য চিনিকল হল জিল বাংলা চিনিকল, যেটি জামালপুরে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের গোপালপুর চিনিকল, পাবনা চিনিকল, রংপুর চিনিকল সহ আরও একাধিক চিনিকল একসাথে চালু করা হচ্ছে, ফলে বাংলাদেশ এবার চিনি উৎপাদনে হবে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, বাংলাদেশের চাহিদা পূরণ করে এবার চিনি বিদেশে রপ্তানি করবে বাংলাদেশ, কারণ বাংলাদেশে যেসব আখ উৎপাদন হয় সেগুলো অনেক ভালো এবং বাংলাদেশের উৎপাদিত চিনিগুলো স্বাস্থ্যকর। ভারতীয় চিনির মতো অস্বাস্থ্যকর নয় বাংলাদেশি চিনি, যার ফলে বাংলাদেশ লাখ লাখ টন চিনি বিদেশে রপ্তানি করতে পারবে এবং বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এতদিন আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে ভারত থেকে চিনি ক্রয় করেছি, এখন আর আমাদেরকে ভারত থেকে চিনি কিনতে হবে না, উল্টো আমরা চিনি আরও রপ্তানি করব বিশ্ববাজারে। আর বাংলাদেশে যতগুলো চিনিকল রয়েছে সেগুলোকে আবার চালু করার সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারত। আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূসের এই একটি মাত্র সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারতীয় সরকার এবং তারা আস্তে আস্তে বাংলাদেশের বাজার পুরোপুরি হারিয়ে ফেলছে। এখন আমরা আর ভারত নির্ভর নই, আমরা এখন স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এগোচ্ছি। তো বন্ধুরা, বাংলাদেশের যে সমস্ত চিনিকলগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও চালু করছে, এই সিদ্ধান্তটিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিউটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।